ভীতু মানুষ বলতে যা বোঝায় আমি তা না। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গিয়ে চারিদিক অন্ধকার হয়ে গেলে আমার বুকে ধক করে ধাক্কা লাগে না। মাঝরাতে ঘুম ভেঙে যদি শুনি বাথরুমে ফিসফাস শব্দ শোনা যাচ্ছে, কে যে হাঁটছে, গুনগুন করে গান গাইছে, কল ছাড়ছে, বন্ধ করছে, তাতেও আতঙ্কগ্রস্ত হই না। একবার ভূত দেখার জন্য বাদলকে নিয়ে শ্মশান ঘরে রাত কাটিয়েছিলাম। শেষ রাতে ধূপধাপ শব্দ শুনেছি, চারিদিকে কেউই নেই, অথচ ধূপধাপ শব্দ। ভয়ের বদলে আমার হাসি পেয়ে গেল। আমার বাবা তার পুত্রের মন থেকে ভয় নামক বিষয়টি পুরোপুরি দূর করার জন্য নানান পদ্ধতির আশ্রয় নিয়েছিলেন। পদ্ধতিগুলো খুব যে বৈজ্ঞানিক ছিল তা বলা যাবে না, তবে পদ্ধতিগুলো বিফলে যায়নি, কাজ কিছুটা হয়েছে। চট করে এখন আর ভয় পাই না। রাত বিরেতে একা একা হাঁটি, কখনো রাস্তায় আলো থাকে, কখনো থাকে না। বিচিত্র সব মানুষ এবং বিচিত্র সব ঘটনার মুখোমুখি হয়েছি, কখনো আতঙ্কে অস্থির হয়নি। ৩-৪ বছর আগে এক বর্ষার রাতে ভয়ঙ্কর একটি দৃশ্য দেখেছিলাম। রাত ২টো কিংবা তার চেয়ে একটু বেশি বাজে। আমি কাঁটাবনের দিক থেকে আজিজ মার্কেটের দিকে যাচ্ছি। ঝুম বৃষ্টি হচ্ছে, চারপাশে জনমানব শূন্য। বৃষ্টিতে ভিজতে ভিজতে এগোচ্ছি, খুবই মজা লাগছে। মনে হচ্ছে সোডিয়াম ল্যাম্পগুলি থেকে সোনালি বৃষ্টির ফোঁটা পড়ছে। হঠাৎ অবাক হয়ে দেখি প্যান্ট এবং সাদা গেঞ্জি পরায় একজন মানুষ আমার দিকে ছুটে আসছে। রক্তে তার সাদা গেঞ্জি, হাত মুখ মাখামাখি, ছুরিতেও রক্ত লেগে আছে। বৃষ্টিতে সেই রক্ত ধুয়ে যাচ্ছে। মানুষটা কি কাউকে খুন করে এদিকে আসছে? খুনি কখনো হাতের অস্ত্র নিয়ে পালায় না। কি ব্যাপার? লোকটা থমকে আমার সামনে দাঁড়িয়ে গেল। স্ট্রিট লাইটের আলোয় আমি মুখ দেখলাম, সুন্দর শান্ত মুখ, চোখ দুটিও মায়া করা এবং বিষণ্ণ। লোকটির চিবুক বেয়ে টপ টপ করে পানি পড়ছে। লোকটা চাপা গলায় বলল, কে কে? আমি বললাম, আমার নাম হিমু। লোকটা কয়েক মুহূর্ত অপলক তাকিয়ে রইল। এই কয়েক মুহূর্তে অনেক কিছু ঘটে যেতে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারত, সেটাই স্বাভাবিক ছিল। অস্ত্র হাতে খুনি ভয়ঙ্কর জিনিস। যে অস্ত্র মানুষের রক্ত পান করে, সেই অস্ত্রে প্রাণ প্রতিষ্ঠা হয়। সে বারবার রক্ত পান করতে চায়, তার তৃষ্ণা মেটে না। লোকটি আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি একই জায়গায় আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আমি খবরের কাগজ পড়ি না। পরদিন সবকটা খবরের কাগজ কিনে পড়লাম। কোনো হত্যাকাণ্ডের খবর কি কাগজে উঠেছে? ঢাকা নগরীতে নিউ এলিফ্যান্ট রোড এবং কাঁটাবন এলাকার আশেপাশে কাউকে কি জবাই করা হয়েছে? না, তেমন কিছু পাওয়া গেল না। গত রাতে আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় আবার গেলাম। ছোপ ছোপ রক্ত পড়ে আছে, কিন্তু সেটা দেখার কৌতূহল। রক্ত দেখতে না পাওয়ারই কথা। কাল রাতে অঝরে বৃষ্টি হয়েছে, যেমন রাস্তায় পানি ওঠার কথা, সেসব রাস্তায় হাঁটু পানি। আমি তন্ন তন্ন করে খুঁজলাম, না, রক্তের ছিঁড়ে ফোটা নেই। আমার অনুসন্ধান অনেকের দৃষ্টি আকর্ষণ করলো। বাঙালির দৃষ্টি বড় কোনো দুর্ঘটনায় আকৃষ্ট হয় না, ছোট ছোট ঘটনায় আকৃষ্ট হয়। একজন এসে অমায়িক ভঙ্গিতে বললেন, ভাই সাহেব, কি খুঁজছেন? কিছু খুঁজি না। ভদ্রলোক দাঁড়িয়ে গেলেন, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার অনুসন্ধান দেখতে লাগলেন। তার দেখা দেখি আরো কয়েকজন দাঁড়িয়ে গেল। তারপর আর রক্তের দাগ খোঁজা অর্থহীন। আমি চলে এলাম। ওই রাতের ঘটনায় ভয় পাবার মতো ঘটনা তো বটেই। আমি ভয় পাইনি। বাবার ট্রেনিং কাজে লেগেছিল, কিন্তু ভয় আমি একবার পেয়েছিলাম। সেই ভয়ে রীতিমতো অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ভয়াবহ ধরনের ভয়, যা মানুষের বিশ্বাসের মূল ভিত্তি পর্যন্ত কাঁপিয়ে দেয়। যে ভয়ের জন্ম এই পৃথিবীতে না, অন্য কোনো ভুবনে। ভয় পাওয়ার এই গল্পটি আমি বলবো। আমার বাবা আমার জন্য কিছু উপদেশ লিখে গেছেন। সেই উপদেশগুলির একটি হচ্ছে ভয় সম্পর্কিত। একজন মানুষ তার এক জীবনে অসংখ্যবার তীব্র ভয়ের মুখোমুখি হয়, তুমিও হইবে। ইহাই স্বাভাবিক। ভয়কে পাশ কাটাইয়া যাইবার প্রবণতাও স্বাভাবিক প্রবণতা, তুমি অবশ্যই তা করিবে না। স্বাভাবিক। ভয়কে পাশ কাটাইয়া যাইবার প্রবণতাও স্বাভাবিক প্রবণতা, তুমি অবশ্যই তা করিবে না। ভয় পাশ কাটাইবার বিষয় নহে, ভয় অনুসন্ধানের বিষয়। ঠিক মতো এই অনুসন্ধান করিতে পারিলে জগতে অনেক অজানা রহস্য সম্পর্কে অবগত হইবে। তোমার জন্য ইহার প্রয়োজনীয়তা আছে। তবে তোমাকে বলিয়া রাখি, এই জগতের রহস্য পেঁয়াজের খোসার মতো। একটা খোসা ছাড়াইয়া দেখিবে আরেকটা খোসা, এমনভাবে চলিতে থাকিবে, অবশেষে দেখিবে কিছুই নাই। আমরা শূন্য হইতে আসিয়াছি, আবার শূন্যে ফিরিয়া যাইব। দুই শূন্যের মধ্যবর্তী স্থানে আমরা বাস করি। ভয় বাস করে দুই শূন্যে। এর বেশি এই মুহূর্তে তোমাকে বলিতে ইচ্ছে করে না। আমার বাবা মহাপুরুষ তৈরির কারখানার চিফ ইঞ্জিনিয়ার হিসেবে যদিও আমাকে বলেছিলেন ভয়কে পাশ না কাটাতে, তবু আমি ভয়কে পাশ কাটাচ্ছি। সব ভয়কে না, বিশেষ একটা ভয়কে। আচ্ছা, ঘটনাটা বলি। আমার তারিখ মনে নেই, ডিসেম্বরের মাঝামাঝি হতে পারে। শীত তেমন নেই। আমার গায়ে সুতির একটা চাদর।
কানে ঠান্ডা লাগছিল বলে চাদরটা সঙ্গে মিশে ঠান্ডা ঠান্ডা আলো। এই মিশ্র আলো আলাদা মজা। তার উপর যদি কুয়াশা হয় তাহলে তো কথাই নেই। কুয়াশায় চাঁদের আলো চারিদিকে ছড়ায়, সোডিয়াম ল্যাম্পের আলো ছড়ায় না। মিশ্র আলোয় একটা ছড়িয়ে যাচ্ছে, অন্যটি ছড়াচ্ছে না। খুব ইন্টারেস্টিং। সে রাতে সামান্য কুয়াশাও ছিল। মনের আনন্দেই আমি শহরে ঘুরছি। পূর্ণিমার রাতে লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে। অবিশ্বাস্য হলেও ব্যাপারটা সত্যি। অল্প কিছু মানুষ সারা রাত জাগে। তারা ঘুমোতে যায় চাঁদ ডোবার পরে। ইংরেজিতে এ ধরনের মানুষদের একটা নাম আছে, মুনস্ট্রাক। এরা চন্দ্রাহত। এদের চলাফেরায় ঘোর লাগা ভাব থাকে। এরা কথা বলে অন্যরকম স্বরে, কিন্তু ভুলেও চাঁদের দিকে তাকায় না। বলা হয়ে থাকে চন্দ্রাহত মানুষদের চাঁদের আলোয় ছায়া পড়ে না। এদের যখন আমি দেখি তখন তাদের ছায়ার দিকে আগে তাকাই। অনেকক্ষণ রাস্তায় দাঁড়ালাম, হাঁটলাম। একসময় মনে হলো সোডিয়াম ল্যাম্পের আলো বাদ দিয়ে জ্যোৎস্না দেখা যাক। কোনো একটা গলিতে ঢুকে পড়ি। দুটো রিক্সা পাশাপাশি যেতে পারে না এমন একটা গলি। খুব ভালো হয় যদি অন্ধকার গলি হয়। আগে থেকে জানা থাকলে ভালো হবে না। হাঁটতে হাঁটতে শেষ মাথায় চলে যাবার পর হঠাৎ দেখব পথ নেই। সেখানে সোডিয়াম ল্যাম্প থাকবে না, শুধুই জ্যোৎস্না। ঢুকে পড়লাম একটা গলিতে। ঢাকা শহরের মাঝখানের এই গলি। গলির নাম বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি না কৌতূহলী কেউ কেউ সেই গলি খুঁজে বের করুক। কিছু দূর এগোতেই কয়েকটা কুকুর চোখে পড়ল। এরা রাস্তার মাঝখানে কুণ্ডুলি পাকিয়ে শুয়েছিল। আমাকে দেখেই সবাই একসঙ্গে উঠে দাঁড়ালো। সব মিলিয়ে 4টা কুকুর। কুকুরদের স্বভাব হচ্ছে সন্দেহজনক কাউকে দেখলে একসঙ্গে ঘেউ ঘেউ করে ওঠা, ভয় দেখানোর চেষ্টা। এরা তা করলো না। এদের একজন সামান্য একটু এগিয়ে এসে দাঁড়ালো, বাকি 3জন তার পেছনে। সামনের কুকুরটাকে ওদের দলপতি। লিডারশিপ ব্যাপারটা কুকুরদের আদি গোত্র নেকড়ের মধ্যে আছে, কুকুরদের নেই। তবে সামনের কুকুর হচ্ছে। আমি ভাব জমাবার জন্য বললাম, তারপর তোমাদের খবর কি? জ্যোৎস্না কুকুরদের খুব প্রিয় হয় শুনেছি। তোমাদের এই অবস্থা কেন? মনমরা হয়ে শুয়ে আছে কেন? ইজ এনিথিং রং? কুকুরদের শরীর শক্ত হয়ে গেল। এর কেউ লেজ নড়ছে না। কুকুর প্রচন্ড রেগে গেলে লেজ নাড়া বন্ধ করে দেয়। লক্ষণ ভালো না। এদের অনুমতি না নিয়ে গলির ভেতর ঢুকে পড়া ঠিক হবে না। কাজেই বিনয়ী গলায় বললাম, যেতে পারি? আমার ভাষা না বুঝলেও গলার স্বরের বিনয়ী অংশ বুঝতে পারার কথা। অধিকাংশ পশুই তা বোঝে। এরা নড়ল না, অর্থাৎ এরা চায় না আমি আর এগোই। তখন একটা কাণ্ড হলো। আমি স্পষ্টই শুনলাম কেউ একজন আমাকে বলছে, তুমি চলে যাও, জায়গাটা ভালো না, তুমি চলে যাও। অবচেতন মনের কোনো খেলা? কোনো কারণে আমি নিজেই গলিতে ঢুকতে ভয় পাচ্ছি বলে আমার অবচেতন মন আমাকে চলে যেতে বলছে? না, ব্যাপারটা তা না। আমি না ভাবার কোনো কারণ নেই। আসলে গলির ভিতর ঢুকতে চাচ্ছি। আমাকে গলির ভিতরের জ্যোৎস্না দেখতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো দুর্বল মনের মানুষ না যে অবচেতন মন আমাকে নিয়ে খেলবে। আর যদি খেলেও থাকে সেই খেলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। ধরে নিলাম অবচেতন মনই আমাকে চলে যেতে বলছে। অবচেতন মনকে শোনানোর জন্যই স্পষ্ট করে বললাম, আমার এই গলিতে ঢোকা অত্যন্ত জরুরি। কুকুরগুলি একসঙ্গে আমাকে কামড়ে না ধরলে আমি অবশ্যই যাব। তখন একটা কাণ্ড হলো। সব কটা কুকুর একসঙ্গে পিছনের দিকে ফিরল। দলপতি কুকুরটা এগিয়ে গিয়ে দলপতির আসন নিল। তাদের দাঁড়ানোর ভঙ্গিতে সামান্য পরিবর্তন লক্ষ্য করলাম। পরিবর্তনটা কি বোঝার চেষ্টা করছি। তখন অস্পষ্টভাবে লাঠির ঠক ঠক আওয়াজ কানে এলো। লাঠিঘাটে কেউ কি আসছে? গ্রামের মানুষ সাপের ভয়ে লাঠি ঠক ঠক করে। যেভাবে পথে হাঁটে তেমন করে কেউ হাঁটছে। পাকা রাস্তায় লাঠির শব্দ। কুকুরদের শ্রবণেন্দ্রিয় অত্যন্ত তীক্ষ্ণ। তারা কি শব্দের মধ্যে বিশেষ কিছু পাচ্ছে? এদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা গেল, অস্থির সংক্রামক। আমার মধ্যেও সেই অস্থিরতা ছড়িয়ে পড়ল। আর তখনই আমি জিনিসটা দেখলাম, লাঠি ঠক ঠক করে একজন মানুষ আসছে। তাকে মানুষ বলছি কেন? সে কি আসলেই মানুষ? সে কিছু দূরে সে থমকে দাঁড়ালো। 4টা কুকুর একসঙ্গে ডেকে উঠে থেমে গেল। তারা একটু পিছিয়ে গেল। আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে যে দাঁড়িয়ে আছে তার চোখ, নাক, মুখ, কান কিছুই নেই। ঘাড়ের উপর যা আছে তা একদলা হলুদ মাংসপিণ্ড ছাড়া আর কিছুই না। সেই মাংসপিণ্ডটা চোখ ছাড়া আমাকে দেখতে পাচ্ছে। সে লাঠিটা আমার দিকে উঁচু করলো। আমি দ্বিতীয় যে ব্যাপারটা লক্ষ্য করলাম তা হচ্ছে চাঁদের আলোয় লাঠিটার ছায়া পড়েছে, কিন্তু মানুষটার কোনো ছায়া পড়েনি। ধক করে নাকে পচা মাংসের গন্ধ পেলাম। বিকট সেই গন্ধ। পাকস্থলী উল্টে আসার উপক্রম হলো। আমার মাথার ভিতর আবারও কেউ একজন কথা বলল,
এখনো সময় আছে, দাঁড়িয়ে থেকো না, চলে যাও। এই জিনিসটা যদি তোমার দিকে হাঁটতে শুরু করে তাহলে তুমি আর পালাতে পারবে না। কুকুরগুলি তোমাকে করেছে, আরো কিছুক্ষণ রক্ষা করবে। তুমি দৃষ্টি না ফিরিয়ে নিয়ে পিছন দিকে হাঁটতে শুরু করো। খবরদার, এক পলকের জন্যও অন্য দৃষ্টি ফেরাবে না, এবং মনে রেখো আর কখনো এই গলিতে ঢুকবে না। কখনো না, এই গলি তোমার জন্য নিষিদ্ধ। আমি আস্তে আস্তে পিছনের দিকটায় হাঁটছি। কুকুরগুলো আমার হাঁটার তালে তাল মিলিয়ে পিছন দিকে যাচ্ছে। জিনিসটার কোনো চোখ নেই, চোখ থাকলে বলতাম জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে। আশ্চর্য, চোখ ছাড়াও তাহলে দেখা যায়। মাথার ভিতর আবারও কেউ একজন কথা বলল, তুমি জিনিসটার সীমার বাইরে চলে এসেছো। জিনিসটার ক্ষমতা প্রচন্ড, কিন্তু তার ক্ষমতার সীমা খুব ছোট। এই গলির বাইরে আসার তার ক্ষমতা নেই। তুমি এখন চলে যেতে পারো। আমি চলে গেলাম না, জিনিসটার দিকে তাকিয়ে রইলাম। সে তার লাঠি নামিয়ে ফেলেছে, যেদিক থেকে এসেছিল সেদিকেই হাঁটতে শুরু করেছে। তার গায়ে কাটার মতো একটা মোটা কাপড়। এই কাপড়টা তার শরীরে জড়ানো। সে হাঁটছে হেলে দুলে। একবার মনে হচ্ছে বামে হেলে পড়ে, আবার মনে হয় ডানে হেলে লম্বা দেখাচ্ছে। যতই সে দূরে যাচ্ছে ততই লম্বা হচ্ছে। জিনিসটা আমার দৃষ্টিসীমার বাইরে চলে গেল। কুকুরগুলো ঠিক আগের জায়গায় শুয়ে পড়েছে। ওদের দলপতি শুধু একবার আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করলো। মনে হয় কুকুরের ভাষায় বলল, যাও, বাসায় চলে যাও। ডিসেম্বর মাসের শীতেও আমার শরীর ঘামছে। হাঁটার সময় লক্ষ্য করলাম ঠিকমতো পা ফেলতে পারছি না। রাস্তা কেমন উঁচু নিচু লাগছে। নতুন নতুন চশমা পড়লে যা হয় তাই হচ্ছে। বুক শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কাচের জগ ভর্তি এক জগ ঠান্ডা পানি এক চুমুকে খেতে পারলে ভালো হতো। কারো কাছে কি পানি চাইবো? কিছুক্ষণ হাঁটার পর মনে হলো আমার দিক ভুল হচ্ছে। আমি কোথায় আছি বুঝতে পারছি না, কোন দিকে যাচ্ছি তাও বুঝতে পারছি না। রিক্সা চোখে পড়ছে না যে একটা রিক্সায় উঠে বসবো। ফোঁস ফোঁস করে গাড়ি চলে যাচ্ছে। হাত তুলে দাঁড়িয়ে থাকলে এরা কেউই থামাবে না। ঢাকার গাড়ির যাত্রীরা পথচারীদের জন্য গাড়ি থামায় না, নিয়ম নেই। আমি ফুটপাতে বসে রইলাম। আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। অনেকক্ষণ ধরে বমি চেপে রেখেছিলাম, বসা সম্ভব ছিল না। অনেকক্ষণ ধরে বমি চেপে রেখেছিলাম, বসা মাত্রই হর হর করে বমি হয়ে গেল। আপনার কি হয়েছে? মাথা ঘুরিয়ে তাকালাম। ফুটপাতের বস্তা মুড়ি দিয়ে যারা ঘুমায় তাদের একজন বস্তার ভিতর থেকে মাথা বের করেছে। তার গলায় মমতার যে বিরক্তিই বেশি। আমি বললাম, শরীর ভালো না, মির্গি ব্যায়াম আছে? না। পানি খাওয়া যাবে? পানি খাওয়া দরকার। রাতে পানি কই পাইবেন? রাতে পানির পিপাসা পেলে? আপনারা পানি কোথায় পান? লোকটা বস্তার ভিতর মাথা ঢুকিয়ে দিল। আমার অদ্ভুত প্রশ্নে সে হয়তো বিরক্ত হচ্ছে। প্রশ্নটা তেমন অদ্ভুত ছিল না। এই যে অসংখ্য মানুষ ফুটপাতে ঘুমায়, রাতে পানির তৃষ্ণা পেলে তারা পানি পায় কোথায়? কটা বাজছে জানা দরকার। রাত শেষ হয়ে গেলে রিক্সা, বেবি ট্যাক্সি চলা শুরু করে। তখন আমার একটা গতি হলেও হতে পারে। বিটের পুলিশও দেখছি না। পূর্ণিমা রাতে বোধ হয় বিটের পুলিশ বের হয় না। আমি বস্তা মুড়ি দেওয়া লোকটার দিকে তাকিয়ে ডাকলাম, ভাই সাহেব, এই যে ভাই সাহেব, এই যে বস্তা ভাইয়েরা। একা বসে থাকতে ভালো লাগছে না, ইচ্ছে করছে। বমি হয়ে যাওয়াটা শরীরের জন্য ভালো লাগছে, তবে ভয়টা মাথার ভিতর ঢুকে গেছে। কারোর সঙ্গে কথা টথা বললে হয়তো তা ভুলে থাকা যাবে। আমি গলা উঁচিয়ে ডাকলাম, এই যে বস্তা ভাই, ঘুমিয়ে পড়লেন? লোকটা বিরক্ত মুখে বস্তা থেকে মুখ বের করে বলল, কি হয়েছে? এটা কোন জায়গা? জায়গাটার নাম কি? চিনেন না? জি না। বুঝছি, মাল খাইয়া আইছেন। আরেক দফা গলা আঙুল দিয়ে বমি করেন, শরীর ঠিক হইব। আরেকটা কথা কই ভাইজান, আমারে ত্যাক্ত করবেন না। রাত কত হয়েছে বলতে পারেন? যে না, পারি না। লোকটা আবার বস্তার ভিতর ঢুকে গেল। লোকটার পাশে খালি জায়গায় শুয়ে পড়ব? গায়ে চাদর আছে। চাদরের ভিতর ঢুকে পড়ে বাকি রাতটা পার করে দেওয়া যায়। রেল স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে অনেক রাত কাটিয়েছি। গাছের তলায় ঘুমিয়েছি, ফুটপাতে ঘুমানো হয়নি। বস্তা ভাইয়ের পাশে শুয়ে পড়ার আগে কি তার অনুমতি নেওয়ার দরকার আছে? ফুটপাতে যারা ঘুমোয় তাদের নিয়ম কানুন কি? তাদের নিশ্চয়ই অলিখিত কিছু নিয়ম কানুন আছে। ফুটপাতে অনেক পরিবার রাত কাটায়, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, সোনার সংসার সংসার সেই রকম কোনো পরিবারের পাশে নিশ্চয়ই উটকো ধরনের কেউ মাথার নিচে ইট বিছিয়ে শুয়ে পড়তে পারে না। বস্তা ভাই, এই যে বস্তা ভাই। আবার কি হয়েছে? আপনার পাশের ফাঁকা জায়গাটা কি শুয়ে পড়তে পারি, যদি অনুমতি দেন? বস্তা ভাই জবাব দিলেন না, তবে সরে গিয়ে খানিকটা জায়গা করলেন। এই প্রথম লক্ষ্য করলাম বস্তা ভাই একা ঘুমোচ্ছেন না, তার সঙ্গে তার পুত্রও আছে। তিনি পুত্রকেও নিজের দিকে টানলেন এবং কঠিন গলায় বললেন, বস্তা ভাই করতেছেন কেন? ইয়ারকি মারেন? গরিব নিয়ে ইয়ারকি মারতে মজা লাগে? না রে ভাই, ইয়ারকি করছি না। গরিব নিয়ে ইয়ারকি করবো কি? আমিও আপনাদের দলে। মুখ ভর্তি বমি, মুখ না ধুয়ে ঘুমোতে পারবো না। পানি কোথায় পাবো একটু দয়া করে বলে দিন। বস্তা ভাই দয়া করলেন,
আঙুল উঁচিয়ে কি যেন একটা দেখালেন। আমি এগিয়ে দেখলাম সম্ভবত কোনো চায়ের দোকান। দোকানের পেছনে জলা ভর্তি পানি, মিনারেল ওয়াটারের একটা বোতলও আছে। আমি পানি দিয়ে মুখ ধুলাম, 2 বোতলের মতো পানি খেয়ে ফেললাম, এক দিলাম গায়ে। ভয় নামক যে ব্যাপারটা শরীরে জড়িয়ে আছে, পানিতে তা ধুয়ে ফেলার চেষ্টা। তারপর শীতে কাঁপতে কাঁপতে আমি শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে ঘুমে চোখ জড়িয়ে এলো। আমি তলিয়ে গেলাম গভীর ঘুমে। কোনো এক পর্যায়ে কেউ একজন সাবধানে আমার গায়ে চাদর তুলে নিয়ে চলে গেল। তাতেও আমার ঘুম ভাঙল না। সারা রাত আমার গায়ে চাঁদের আলো পড়ল, ঘন হিম। যখন ঘুম ভাঙলো তখন আমার গায়ে আকাশ পাতাল জ্বর। নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না। দিনের আলোয় রাতরে ভয়টা থাকার কথা, কিন্তু লক্ষ্য করলাম ভয়টা আছে, গুটিসুটি মেরে ছোট হয়ে আছে। তবে ছোট থাকবে না, যেহেতু সে একটা আশ্রয় পেয়েছে, সে বাড়তেই থাকবে। জ্বরে আমার শরীর কাঁপছে। চিকিৎসা শুরু করা দরকার। সবচেয়ে ভালো বুদ্ধি হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া। হাসপাতালে ভর্তির নিয়ম কানুন কি? দরখাস্ত করতে হয়, নাকি রোগীকে উপস্থিত হয়ে বলতে হয় আমি হাসপাতালে ভর্তি হবার জন্য এসেছি, আমার রোগ গুরুতর? বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন। চিকিৎসার চেয়ে আমার যেটা বেশি দরকার সেটা হচ্ছে সেবা। ঘরে সেবা করার কেউ নেই। হাসপাতালের নার্সরা নিশ্চয়ই সেবা করবেন। গভীর রাতে টর্চ লাইট হাতে নিয়ে বিছানায় বিছানায় যাবেন, রোগের প্রকোপ কেমন হয়েছে, স্যার দয়া করে আমাকে ভর্তি করিয়ে নিন। হাসপাতালে ভর্তি হওয়া যতটা জটিল ভেবেছিলাম, দেখা গেল ব্যাপারটা মোটেও ততটা জটিল নয়। একজনকে দেখলাম 2 টাকা করে একটা টিকিট বিক্রি করছে। খুব কঠিন ধরনের চেহারা, সবাইকে ধমকাচ্ছে। তাকে বললাম, ভাই আমার এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়া দরকার, কি করতে হবে একটু দয়া করে বলুন। সে বিস্মিত হয়ে বলল, হাসপাতালে ভর্তি হবেন? জি। নিয়ে এসেছে কি আপনাকে? কেউ নিয়ে আসেনি, আমি নিজেই চলে এসেছি। আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাব। আপনার কি হয়েছে? ভূত দেখে ভয় পেয়েছি, ভয় থেকে জ্বর হয়েছে। ভূত দেখেছেন? জি স্যার। আমার কাছে এসেছেন কেন? আমি তো আউটডোরের পেশেন্ট রেজিস্ট্রেশন স্লিপ দেই। কার কাছে যাব জানি না তো। আচ্ছা আপনি বসুন ওই টুলটায়। টুলে বসতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাব। আমি বরং মাটিতে বসি। আচ্ছা বসুন। থ্যাংক ইউ স্যার। আমাকে স্যার বলা দরকার নেই, যাদের স্যার বললে কাজ হবে তাদের বলবেন। আপনাকে বললেও কাজ হয়েছে, আপনি ব্যবস্থা করে দিচ্ছেন। তা করবো কি? আমি 2 পয়সার কেরানি, আমার কি সেই ক্ষমতা আছে? যারা ব্যবস্থা করতে পারবে তাদের কাছে নিয়ে যাব, এইটুকুই। স্যার এইটুকুই বা কি করে? এই লোক আমাকে একজন তরুণী ডাক্তারের কাছে নিয়ে গেল। খুবই ধারালো চেহারা, কথাবার্তা ধারালো। আমি এই তরুণীর কঠিন জেরার ভিতর পড়ে গেলাম। আপনার নাম কি? ম্যাডাম আমার নাম হিমু। আপনার ব্যাপার কি? ম্যাডাম আমি খুব অসুস্থ, আমার এক্ষুনি হাসপাতালে ভর্তি হওয়া দরকার। ভূত দেখে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছি। আপনি অসুস্থ? আপনার চিকিৎসা হওয়া দরকার, আপনি হাসপাতালে ভর্তি হতে চান, খুব ভালো কথা। দরিদ্র দেশের সীমিত সুযোগ সুবিধার ভিতর যেটুকু করা যায় আপনার জন্য সেটুকুই করা হবে। হাসপাতালে সিট নেই? আপনার কি ধারণা হোটেলের মতো আমরা বিছানা সাজিয়ে বসে আছি? আপনাদের জ্বর হবে, সর্দি হবে, আপনারা এসে বিছানায় শুয়ে পড়বেন, নার্সকে ডেকে বলবেন কোলবালিশ দিয়ে যাও, এই ধারণা? জি না ম্যাডাম। আপনি কি ভেবেছেন উদ্ভট একটা গল্প বললেই আমরা আপনাকে ভর্তি করিয়ে নেব? ভূত দেখে এসে জ্বর হয়েছে, রসিকতা করার জায়গা পান না। ম্যাডাম সত্যি বলছি, আপনি চাইলে পুরো ঘটনা আমি বলতে পারি। আমি আপনাকে ঘটনা শোনাতে চাচ্ছি না। ম্যাডাম আপনি কি ভূতে বিশ্বাস করেন না? আপনি দয়া করে কথা বাড়াবেন না। শেক্সপিয়ারের মতো মানুষও কিন্তু ভূত বিশ্বাস করতেন। স্টপ স্টপ ইট। আমি স্টপ করলাম। তরুণী ডাক্তার আমাকে যে লোকটির কাছে নিয়ে এসেছিল তার দিকে কঠিন গলায় তাকালেন। রশিদ বেচারা জোকের মুখে লবণ পড়ার মতো মিয়ে গেল। রশিদ? জিয়াপা। একে এখান থেকে নিয়ে যাও, ফালতু ঝামেলা আমার কাছে আর কখনো আনবে না। আমি উঠে দাঁড়ালাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞান যখন ফিরল তখন দেখি আমি হাসপাতালের একটা বিছানায় শুয়ে আছি। আমাকে স্যালাইন দেওয়া হচ্ছে। তরুণী ডাক্তার আমার মুখের উপর ঝুঁকে আছেন। চোখ মেললেই তিনি বললেন, হিমু সাহেব এখন কেমন বোধ করছেন? ভালো। এটুকু বলে আমি দ্বিতীয়বারের মতো জ্ঞান হারালাম, কিংবা গভীর ঘুমে তলিয়ে গেলাম। হাসপাতালের 3য় দিনে আমাকে দেখতে এলেন বড় ফুফা বাদলের বাবা। তার হাতে 1 প্যাকেট আঙুর। একটা সময় ছিল যখন মৃত্যু পথযাত্রীকে দেখতে যাবার সময় আঙুর নিয়ে যাওয়া হতো। ফলের দোকানে আঙুর বিক্রির সময় মমতা মাখা গলায় বলতো, রোগীর অবস্থা সিরিয়াস। এখন আঙুর 100 টাকা কেজি। বড়ই বরং এর তুলনায় দামি ফল। বড় ফুপা আমার পাশে বসতে বসতে বললেন, অবস্থা কি? আমি জবাব দিলাম না। কেউ রুগী দেখতে এসে যদি দেখে রুগী দিব্যি সুস্থ, পা নাচতে নাচতে হিন্দি গান শুনছে, তখন সে শখের মতো খায়। যদি দেখে রোগীর অবস্থা এখন তখন শ্বাস যায় যায় অবস্থা, তখন মনে শান্তি পায়, যাক কষ্ট করে আসাটা বৃথা যায়নি। কাজেই ফুফার প্রশ্নে আমি চোখ মুখ করুণ করে বললাম, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এমন একটা ভাব ধরলাম। জবাব দিচ্ছিস না কেন? অবস্থা কি? আমি ক্ষীণস্বরে বললাম, ভালো, একটু ভালো। তোকে খুঁজে বের করতে খুবই যন্ত্রণা হয়েছে, কোন ওয়ার্ড কোন বেড কিছুই জানি না। ও আচ্ছা।
একবার তো ভেবেছি ফিরেই চলে যাব, নেহাতি আঙুর কিনেছি বলে যায়নি। আঙুর খেতে নিষেধ নেই তো? জি না, না আঙুর খা। আমি টপাটপ আঙুর মুখে ফেলছি আর ভাবছি ব্যাপারটা কি। আমি যে হাসপাতালে, এই খোঁজ ফুপা পেলেন কোথায়? কাউকে তো জানানো হয়নি। আমি বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব না যে খবরের কাগজে নিউজ চলে এসেছে হিমুর জ্বর সর্দি। জনদরদি দেশ নেতা প্রাণপ্রিয় হিমু জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় তাকে দেখতে যান। কিছুক্ষণ তার শয্যাপাশ থেকে তার আশুর আরোগ্য কামনা করেন। মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে ছিলেন বনমন্ত্রী, তেল এবং জ্বালানি মন্ত্রী, ত্রাণ উপমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে হিমু সাহেবের শারীরিক অবস্থা এখন ভালো। হিমু সাহেবের ভক্তবৃন্দের চাপে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রতি অনুরোধ জানাচ্ছে তারা যেন হিমু সাহেবকে বিরক্ত না করেন। হিমু সাহেবের দরকার পরিপূর্ণ বিশ্রাম। তার শরীরের বর্তমান অবস্থা সম্পর্কে বুলেটিন প্রতিদিন দুপুর 12টায় প্রকাশ করা হবে। আমি যে হাসপাতালে, এই খবর তো আমার কাঁধের দুই ফেরেস্তা ছাড়া আর কারোরই জানার কথা না। ধরা যাক খবরটা সবাই জানে, তারপরেও ফুপা হাসপাতালে চলে আসবেন, এটা হয় না। এত মমতা আমার জন্য বাদল ছাড়া আর কারোরই নেই। অন্য কোনো ব্যাপার আছে। ব্যাপারটা কি? ফুপা আমি যে নেই, অন্য কোনো ব্যাপার আছে। ব্যাপারটা কি? ফুপা আমি যে হাসপাতালে, এটা আপনি কিভাবে জানলেন? পেপারে নিউজ হয়েছে। পেপারে নিউজ হবে কেন? তুই কে? হাসপাতাল থেকে আমাকে টেলিফোন করেছে। আপনার নাম্বার ওরা পেলো কোথায়? তুই দিয়েছিস। আমার মনে পড়লো কোনো এক সময় হাসপাতালে ভর্তির ফর্ম তরুণী ডাক্তার নিয়ে এসেছিলেন। তিনি নিজেই ফিল আপ করেছিলেন এবং আকবারী অসুখের খবর নিচ্ছিলেন। খুব মিষ্টি গলায় একজন মেয়ে ডাক্তার আপনার খবর নিচ্ছে, তাই না? তোর সম্পর্কে জানতে চাচ্ছিল। কি জানতে চাচ্ছিল? তুই কি করিস না করিস এই সব। তোর হলুদ পাঞ্জাবির উদ্ভট কথাবার্তা শুনে ভরকে গিয়েছিল। ডাক্তাররা এত সহজে ভরকায় না। তারপর বলুন ফুপা, আমার কাছে কেন এসেছেন? তোকে দেখতে এসেছি আর কি। আমাকে দেখতে হাসপাতালে চলে আসবেন এটা বিশ্বাসযোগ্য না। ঘটনা কি? বাদলের ব্যাপারে তোর সঙ্গে একটু কথা ছিল। ফুপা ইতস্তত করে বললেন। আমি শান্ত গলায় বললাম, বাদলকে তো নিয়ে আপনার এখন দুশ্চিন্তার কিছু নেই। সে কানাডায়, আমার প্রভাব বলয় থেকে অনেক দূরে। আমার হাত থেকে তাকে রক্ষা করার কোনো দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে। বলে এখন ঢাকায়। ও আচ্ছা, মাসখানেক থাকবে। তোর কাছে আমার অনুরোধ, এই 1 মাস তুই গা ঢাকা দিয়ে থাকবি, ওর সঙ্গে দেখা করবি না। গা ঢাকা দিয়েই তো আছি, হাসপাতালে লুকিয়ে আছি। হাসপাতাল তো আর 1 মাস থাকতে পারবি না। তোকে নাকি আজকালের মধ্যেই ছেড়ে দেবে। আমাকে বাদলের কাছ থেকে 100 হাত দূরে থাকতে হবে, তাই তো? নো প্রবলেম। শোন হিমু, আমরা চাচ্ছি ওর একটা বিয়ে দিতে। মোটামুটি নিমরাজি করিয়ে ফেলেছি। এখন তুই যদি ভুজুং ভাজুং দিস তাহলে আর বিয়ে হবে না। সে হলুদ পাঞ্জাবি পরে হাঁটা দেবে। আমি কেন ভুজুং ভুজুং দেবো? তোকে দিতে হবে না। তোকে দেখলেই ওর মধ্যে আপনা আপনি ভুজুং ভাজুং হয়ে যাবে। অনেক কষ্টকে নর্মাল করেছি, সব চলে যাবে। আপনি নিশ্চিত হয়ে থাকুন, কথা দিচ্ছিস? বাদল এয়ারপোর্টে নেমেই বলেছে হিমুদা কোথায়। আমি মিথ্যে করে বলেছি সে কোথায় কেউ জানে না। ভালোই বলেছেন। মেসের ঠিকানা যাচ্ছিল, তোর আগের মেসের ঠিকানা দিয়ে দিয়েছি। খুব ভালো করেছেন। আগের ঠিকানায় খোঁজ নিতে গিয়ে ঠক খাবে। খোঁজ নিতে এর মধ্যেই গিয়েছে। ছেলেটিকে নিয়ে যে কি যে দুশ্চিন্তায় আছি, বিয়েটা দিতে পারলে নিশ্চিত আমাকে আর চিন্তা করতে হবে না। চিন্তা ভাবনা যা করার বৌমা করবে। বিয়ে ঠিকঠাক করে ফেলেছেন? কয়েকটা মেয়ে দেখা হয়েছে, এর মধ্যে একটাকে তোর ফুপুর পছন্দ হয়েছে। মেয়েটার নাম হলো চোখ। মেয়ের নাম চোখ? হ্যাঁ চোখ। আজকাল কি নামের কোনো ঠিক ঠিকানা আছে? যার যা ইচ্ছা নাম রাখছে। চোখ নাম হবে কিভাবে? আখি না তো? ও হ্যাঁ আখি। সুন্দর মেয়ে, ফরফরানি টাইপ। একটা কথা জিজ্ঞেস করলে 3টি কথা বলে। বাদলের সঙ্গে মানাবে। একজনের সঙ্গে কথা বলা যাবে, একজন শুনে যাবে। মেয়ে আপনার পছন্দ না? তোর ফুপুর পছন্দ। পুরুষ মানুষের কি সংসারের কোনো সে থাকে? থাকে না। পুরুষরা পেপার হেড হিসেবে অবস্থান করে। নামে কর্তা, আসলে ভর্তা। তুই বিয়ে না করে খুব ভালো করেছিস। দিব্যি শরীরে বাতাস লাগিয়ে ঘুরছিস। তোকে থেকে হিংসে হয়। স্বাধীনতা কি জিনিস, তোর কি মর্ম, সেটা বোঝে শুধু বিবাহিত পুরুষরাই। উঠি রে হিমু। আচ্ছা, বাদলের প্রসঙ্গে যা বলেছি মনে থাকে যেন। মনে থাকবে। আচ্ছা, তোর অসুখের ব্যাপারটা তো আমি কিছু জানলাম না। কি অসুখ? ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগলো কিভাবে? ফুটপাতে চাদর গায়ে শুয়েছিলি? চোর চাদর নিয়ে গেছে। ফুটপাতে ঘুমাচ্ছিলি? জি। ঘরে ঘুমোতে আর ভালো লাগে না। তা না। শোন হিমু, বাদলের কাছ থেকে দূরে থাকবি। মনে থাকে যেন। মনে থাকবে। টাকা পয়সা কিছু লাগবে? লাগলে বল, লজ্জা করিস না। ধর 500 টাকা রেখে দে ওষুধপত্র কেনার জন্য। আমি নোটটা রাখলাম। ফুপা চিন্তিত ভঙ্গিতে বের হয়ে গেলেন। ছেলে আমার ফাঁদে পড়ে যদি আবার ফুটপাতে শয্যা পাতে, কিছুই বলা যায় না।
হাসপাতাল আমার পছন্দ হলো। হাসপাতালে মানুষগুলোর ভিতরে একটা মিল আছে, সবাই রোগী, যন্ত্রণায় কাতর। ব্যাধি সব মানুষকে এক করে দিয়েছে। একজন সুস্থ মানুষ অপরিচিত একজন সুস্থ মানুষের জন্য কোনো সহমর্মিতা বোধ করবে না, কিন্তু একজন অসুস্থ মানুষ অন্য একজন অসুস্থ মানুষের জন্য তা করবে। হাসপাতালে খাওয়া দাওয়া ব্যাপারটা নিয়ে ভাবতে ইচ্ছে করে না। সকালে নাস্তা আসছে, দুবেলা খাবার আসছে, 2 নম্বরই ব্যবস্থাও আছে। জায়গা মতো টাকা খাওয়ালে স্পেশাল ডায়েটের ব্যবস্থা আছে। ডাক্তারদের অনেক সংস্থা টংস্থা আছে। করুণ গলায় তরুণ ডাক্তারের কাছে অভাবের কথা বলতে পারলে ফ্রি ওষুধ তো পাওয়া যায়, পথ্য কেনার টাকাও পাওয়া যায়। রোগ সেরে গেছে, তারপরও কিছুদিন হাসপাতাল থেকে শরীর সারাবার ব্যবস্থা আছে। খাতাপত্রে নাম থাকবে না, শুধু বেড থাকবে। একদিন এক বেডে অর্ডার গিয়ে ঘুমোতে হবে। ছেলে মেয়ে নিয়ে গত 1.5 মাস ধরে হাসপাতালে বাস করছে এমন একজনের সন্ধান পাওয়া গেল। নাম ইসমাইল মিয়া। স্ত্রীর ক্যান্সার হয়েছিল, তাকে হাসপাতালে ভর্তি করিয়ে মাসখানেক চিকিৎসা করালো। সেই থেকে ইসমাইল মিয়ার হাসপাতালের সঙ্গে পরিচয়। ধীরে ধীরে পুরো পরিবার নিয়ে হাসপাতালে চলে এসেছে। স্ত্রী মরে গেছে, তাতে অসুবিধা হয়নি। বাচ্চারা হাসপাতালের বারান্দায় খেলে, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ঘোরে, কেউ কিছু বলে না। ইসমাইল মিয়া দিনে বাইরে কাজকর্ম করে, 2 নম্বরই কাজ করে হয়তো। রাতে হাসপাতালে এসে ছেলে মেয়েদের খুঁজে বের করে ঘুমানোর একটা ব্যবস্থা করে। ইসমাইল মিয়ার সঙ্গে পরিচয় হলো। অতি ভদ্র, অতি বিনয়ী, হাসি মুখ ছাড়া কথা বলে না। তার মধ্যে দার্শনিক ব্যাপারটাও আছে। আমি বললাম, হাসপাতালে আর কতদিন থাকবে? ইসমাইল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কেমনে বলি ভাইজান, আমার হাতে তো কিছু নাই। আপনার হাতে কিছু নাই কেন? সবই তো ভাইজান আল্লাহ পাকের নির্ধারণ। আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে আমি বাল বাচ্চা নিয়ে হাসপাতালে থাকবো, এই জন্য আছি। যেদিন নির্ধারণ করবে আর দরকার নেই, সেই দিন বিদায়। আল্লাহ পাকের হুকুম ছাড়া তো ভাইজান কিছুই হওয়ার উপায় নাই। তাও ঠিক, সামান্য যে পিপিলিকা, আল্লাহ পাক তারও খবর রাখেন। আপনার পায়ের তলায় পইরা 2টা পিপিলিকার মৃত্যু হবে, তাও আল্লাহ পাকের বিধান। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে 2 পিপিলিকার জান কবজ করবে। আচ্ছা, এই জন্য ভাইজান কোনো কিছু নিয়ে চিন্তা করি না। যা চিন্তা করার কথা সেই চিন্তা করতেছে, আমি চিন্তা করে কি করব? কার চিন্তা করার কথা? কার আবার? আল্লাহ পাকের। ইসমাইল মিয়া খুবই আল্লাহ ভক্ত। সমস্যা হচ্ছে তার প্রধান কাজ চুরি। চুরির পক্ষেও তার ভালো যুক্তি দাঁড় করিয়েছে। চুরিতে আসলে কোনো দোষ নাই ভাইজান। ভালুক কি করে? খিদা লাগলে পেটে মৌমাছির মৌচাক থেকে বগার মা নামে এক বৃদ্ধার সঙ্গে পরিচয় হলো। তিনি ঝাড়ফুঁক করেন, ঝাঁট আর কাঠি দিয়ে রোগীদের ঝাড়েন। তাতে নাকি অতি দ্রুত রোগ আরোগ্য হয়। হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসার সাথে সাথে চলে ঝাড়ফুঁক। এই বৃদ্ধা 10 টাকার বিনিময়ে আমাকে একদিন ঝেড়ে দিলেন। আমি 10 টাকার বাইরে আরো 50 টাকা দিয়ে ঝাঁটার মন্ত্র খানিকটা শিখে নিলাম। ও কালী সাধনা, বিষ্টু কালী মাতা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, রওনাও ঈশানে যাও। বগার মার সঙ্গে অনেক গল্পগুজব করলাম। জানা গেল বগা তার কোনো ছেলে বা মেয়ে নেই। তার 3 বার বিয়ে হয়েছিল, কোনো ঘরেই কোনো সন্তান হয়নি। কি করে তার নাম বগার মা হয়ে গেল তা তিনি নিজেই জানেন না। আমি বললাম, মা ঝাড়ফুঁকে রোগ সারে? বগার মা অতি চমৎকৃত হয়ে বলেন, কি কও বাবা, ঠিক মতো ঝাড় দিলে পারলে ক্যান্সারও সারে। আপনি সারিয়েছেন? অবশ্যই, 30 বছর ধরে ঝাড়তেছি। 30 বছরের ক্যান্সার ম্যান্সার কত কিছু ভালো করছি। একটা কসকা ঝাড়া 10টা পেনিসিলিন ইঞ্জেকশনের সমান। বাপধন, তোমারে যে ঝাড়া দিলাম, এই ঝাড়ায় দেখবা আজ দিনে দিনে সিধা হয়ে দাঁড়াইবা। হাসপাতালে আমি অনেক কিছুই শিখলাম। হাসপাতালে ব্যাপারটা সম্ভবত আমার বাবার চোখ এড়িয়ে গিয়েছিল, নয়তো তিনি অবশ্যই তার পুত্রকে কিছুদিন হাসপাতালে রেখে দিতেন। এবং তার বিখ্যাত উপদেশমালার সঙ্গে আরও একটি উপদেশ যুক্ত হতো। প্রতি 2 বছর অন্তর হাসপাতালে 7 দিন থাকিবার ব্যবস্থা করিবে। মানুষের জরাব্যাধি ও শোক তাহাদের পার্শ্বে থেকে অনুধাবন করিবার চেষ্টা করিবে। ব্যাধি কি, জীবজগৎকে ব্যাধি কেন বারবার আক্রমণ করে তাহা বুঝিবার চেষ্টা করিবে। তবে মনে রাখিও, ব্যাধিকে ঘৃণা করিও না। ব্যাধি জীবনের। কেমন আছেন হিমু সাহেব? জি ম্যাডাম, ভালো আছি। আপনার বুকের কনজেশন এখনো আছে। অ্যান্টিবায়োটিক যা দেওয়া হয়েছে কন্টিনিউ করবেন, সেরে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে রিলিজ করে দেওয়া হয়েছে, আপনি চলে যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। প্রতিটি বাক্যে একবার করে ম্যাডাম বলছেন কেন? ম্যাডাম শব্দটা আমার পছন্দ না, আর বলবেন না। জি আচ্ছা, বলবো না। আপনার হাতে কি সময় আছে? সময় থাকলে আমার চেম্বারে আসুন, আপনার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। জি আচ্ছা। আমি তরুণী ডাক্তারের পিছনে পিছনে যাচ্ছি। তার নাম ফারজানা। সুন্দর মানুষ সবসময় সুন্দর লাগে না, কখনো খুব সুন্দর লাগে, কখনো মোটামুটি লাগে। এই তরুণীকে আমি যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি। অ্যাপ্রন ফেলে দিয়ে ফারজানা যদি ঝলমলে একটি শাড়ি পরতো তাহলে কি হতো? ঠোঁটে গাঢ় লিপস্টিক, কপালে টিপ, হালকা নীল একটা শাড়ি, কানে ঝুলবে নীল পাথরের ছোট্ট দুল। এই মেয়ে কি বিয়ে বাড়িতে সেজেগুজে যায় না? তখন চারিদিকের অবস্থা কি হয়? বিয়ের কনে নিশ্চয়ই মন খারাপ করে ভাবে, এই মেয়েটা কেন এসেছে? আজকের দিনে আমাকে সব থেকে সুন্দর দেখানোর কথা। এই মেয়েটা সেই জায়গা নিয়েছে। এটা হতে পারে না। হিমু সাহেব, জি বসুন।
আমি বসলাম। আমার সামনে পিরিচে ঢাকা দেওয়া একটা চায়ের কাপ, ফারজানার সামনেও তাই। চা তৈরি করে সে নিয়ে এসেছে। আমি তার ভিতরে সামান্য হলেও কৌতূহল জাগিয়ে তুলতে পেরেছি। হিমু সাহেব? জি। আপনি কি সিগারেট খান? কেউ দিলে খাই। নিন, সিগারেট নিন। ডাক্তাররা সব রোগীকে প্রথমে উপদেশ দেয় তা হলো সিগারেট ছাড়ুন। সেখানে আমি আপনাকে সিগারেট দিচ্ছি, কারণ কি বলুন তো? বুঝতে পারছি না। কারণ আমি নিজেও একটা সিগারেট খাবো। ছেলেদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সিগারেট ধরেছিলাম। ছেলেরা সিগারেট খাবে আর মেয়েরা খাবে না, এমন অভ্যাস হয়েছে, এখন তা থেকে আর বেরোতে পারছি না। চেষ্টাও অবশ্য করছি না। ফারজানা সিগারেট ধরালো। আশ্চর্য, সিগারেটটাও তার ঠোঁটে মানিয়ে গেল। পাতলা ঠোঁটের কাছে জ্বলন্ত আগুন। বাহ, কি সুন্দর! সুন্দরী তরুণীদের ঘিরে যা থাকে তা সবই সুন্দর হয়ে যায়। হেমু সাহেব? জি। এখন গল্প করুন, আপনার গল্প শুনি। কি গল্প শুনতে চান? আপনি অস্বাভাবিক একটা দৃশ্য দেখে ভয় পেয়েছিলেন, ভয় পেয়ে অসুখ ভয় পেয়েছিলেন, ভয় পেয়ে অসুখ বাঁধিয়েছেন। সেই অস্বাভাবিক দৃশ্যটা কি, আমি তা জানতে চাচ্ছি। কেন জানতে চাচ্ছেন? জানতে চাচ্ছি কারণ এই পৃথিবীতে অস্বাভাবিক কিছুই ঘটে না। পৃথিবী চলে তার স্বাভাবিক নিয়মে। মানুষ সেই সব নিয়ম একে একে জানতে শুরু করেছে। এই সময় আপনি যদি অস্বাভাবিক কোনো দৃশ্য দেখতে পান, তাহলে তো একটা সমস্যা। মানুষ কি সবকিছু জেনে ফেলেছে? ফারজানা সিগারেটে লম্বা টান দিয়ে বলল, সবকিছু না জানলেও অনেক কিছুই জেনেছে। ইউনিভার্স কিভাবে সৃষ্টি হলো তাও তো জেনে ফেলেছে। আমি চায়ে চুমুক দিতে দিতে হাসি মুখে বললাম, ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে? বিগ ব্যাং থেকে সবকিছুর শুরু। আদিতে ছিল প্রিমোরিয়েড অ্যাটম, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই। সেই অ্যাটম বিগ ব্যাঙে ভেঙে গেল, তৈরি হলো স্পেস এবং টাইম। সেই স্পেস ছড়িয়ে পড়তে লাগলো এক্সপান্ডিং ইউনিভার্সে। সময়ের শুরু হলে তাহলে বিগ ব্যাং থেকে? হ্যাঁ। বিগ ব্যাং এর আগে কি সময় ছিল না? না। বিগ ব্যাং এর আগে তাহলে কি ছিল? সেটা মানুষ কখনোই জানতে পারবে না। মানুষের সমস্ত বিদ্যা এবং জ্ঞানের শুরুও এই বিগ ব্যাং এর পর থেকেই। তাহলে তো বলা যেতে পারে জ্ঞানের একটা বড় অংশই মানুষের আড়ালে রেখে দেওয়া হয়েছে। আপনি কি আমার সাথে তর্ক করতে চাচ্ছেন? না, সুন্দরী মেয়েদের সঙ্গে আমি তর্ক করি না। তারা যাই বলে তাই হাসি মুখে মেনে নেই। সস্তা ধরনের কনভারসেশন আমার সঙ্গে দয়া করে করবেন না। সুন্দরী মেয়েদের সঙ্গে আমি তর্ক করি না। এটা বহু পুরাতন ডায়লগ, বহুবার ব্যবহার করা হয়েছে, শুনলে গা জ্বালা করে। আপনি খুব অল্প কথায় আমাকে বলুন, কি দেখে ভয় পেয়েছিলেন, তারপর রিলিজ অর্ডার নিয়ে বাসায় চলে যান। আমি আপনাকে বলবো না। ফারজানার দৃষ্টি তীক্ষ্ণ হলো। তার ঠোঁটের সিগারেট নিভে গিয়েছিল। সে আরেকটা সিগারেট ধরতে ধরতে বলল, কেন বলবেন না? আমি শান্ত গলায় বললাম, আপনাকে আমি বলে ব্যাপারটা বোঝাতে পারবো না। আপনাকে দৃশ্যটা দেখাতে হবে। ঘটনাটা কি পরিমাণ অস্বাভাবিক তা জানার জন্য আপনাকে নিজের চোখে দেখতে হবে। আমি বরং আপনাকে দেখাবার ব্যবস্থা করি। আপনি আমাকে ভূত দেখাবেন? ভূত কি তা আমি জানি না, তবে জিনিসটা দেখে ভয় পেয়েছিলাম সেটা দেখাবো। কবে? ফারজানা সিগারেটে লম্বা টান দিয়ে বলল, আচ্ছা বেশ, নিয়ে যাবেন, আমি অপেক্ষা করে থাকবো। আমি গলিটার মুখে দাঁড়িয়ে আছি। ঢাকা শহরের অন্য সব গলির মতোই একটা গলি। এক পাশে নোংরা নর্দমা, নর্দমার পচা পিচের মতো ঘন ঘন ময়লা পানি। গলিতে ডাস্টবিন বসানো হয় না বলে দুপাশে বাড়ির ময়লা গলিতেই ফেলা হয়। সেই ময়লার বেশিরভাগ লোকের পায়ে পায়ে চলে যায়, আর বাকিটা জমে থাকে, একসময় গলির অংশ হয়ে যায়। চারটা কুকুরের থাকার কথা, এদের দেখলাম না। সেই জায়গায় ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা দেখলাম, টেনিস বল নিয়ে ক্রিকেট খেলছে। খেলা আপাতত বন্ধ, কারণ বল নর্দমায় ডুবে গেছে। কাঠি দিয়ে বল খোঁজা হচ্ছে। ঘন ময়লা পানির নর্দমায় টেনিস বলে ডুবে যাওয়ার কথা না, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী ভেসে থাকার কথা। ডুবে গেল কেন কে জানে। আমি গলির শেষ মাথা পর্যন্ত যাব কিনা বুঝতে পারছি না। এখন এই দিনের আলোয় শেষ মাথা পর্যন্ত যাওয়া অর্থহীন। মধ্যরাতের পরেই কোনো এক সময় আসতে হবে। আজ বরং কিছুক্ষণ বাচ্চাদের ক্রিকেট খেলা নিয়ে ফিরে আসা যাক। 7 দিন হাসপাতালে শুয়ে থেকে শরীর অন্যরকম হয়ে গেছে। শরীর ঠিক করতে হবে। হিমুটাই জীবন চর্চা শুরু করা দরকার। বাচ্চারা বল খুঁজে পেয়েছে। নর্দমা থেকে বল তুলতে গিয়ে 6টা বাচ্চা নোংরায় মাখামাখি হয়েছে। তাতে তাদের কোনো বিকার নেই। বল খুঁজে পাওয়ার আনন্দে তারা অভিভূত। তারা তাদের খেলা শুরু করলো। আমি শুরু করলাম আমার খেলা। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় হাঁটা। গত 7 দিন এদের কাউকে দেখিনি। রাস্তাগুলির জন্য আমার মন কেমন করছে। রাস্তাদেরও হয়তো আমার জন্য মন কেমন করছে। কথা বলার ক্ষমতা থাকলে ওরা নিশ্চয়ই আমাকে দেখে বলতো আনন্দিত গলায়, জীবন আনন্দের মতো বলতো, হিমু সাহেব এতদিন কোথায় ছিলেন? সন্ধ্যার দিকে আমি কাকরাইলের কাছাকাছি চলে এলাম। আমার পদযাত্রা কিছুক্ষণের জন্য স্থগিত হলো, কারণ আমার পায়ের কাছে একটা মানিব্যাগ। পেট ফুলে মোটা হয়ে আছে। আমার কাছে মনে হচ্ছে মানিব্যাগটা চিৎকার করে বলছে, এই গাধা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে তুলে পকেটে ঢুকিয়ে ফেল, কেউ দেখছে না। কালো পিচের রাস্তায় কালো রঙের মানিব্যাগ চট করে চোখে পড়ে না। অন্ধকারের লোকজন মাটির দিকে তাকায় না, সোজাসুজি তাকিয়ে হাঁটে। এজন্যই কি কারো চোখে পড়েনি?
তারপরেও পেট মোটা একটা মানিব্যাগ রাস্তায় পড়ে থাকবে আর কারো চোখে পড়বে না, এটা কি বিশ্বাসযোগ্য? আমি 7 দিন রাস্তায় ছিলাম না। এই 7 দিনে বাংলাদেশের রাস্তাগুলির কি অবিশ্বাস্য কাণ্ড কারখানা করতে শুরু করেছে? আমি হাত বাড়িয়ে মানিব্যাগ তুললাম। অতিরিক্ত পেট মোটা মানিব্যাগে সাধারণত মাল পানি থাকে না, কাগজপত্রে ঠাসা থাকে। এখানেও হয়তো তাই। তোলা ঠক হবে। আমার আগে থেকেই এই ব্যাগ তুলে ঠক খেয়ে আবার ফেলে দিয়েছে, এমনও তো হতে পারে কেউ ঘাপটি মেরে দূরে দাঁড়িয়ে আছে মজা দেখার জন্য। ব্যাগ খুললাম। গুপ্তধন পাওয়ার মতো আনন্দ হলো। ব্যাগ ভর্তি টাকা, রবারের রিবন দিয়ে বাঁধা 500 টাকার নোটের স্তূপ। 30-35 হাজার তো হবেই, বেশিও হতে পারে। ব্যাগটা ঝট করে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে ফেলতে যাব, তখন মনে হলো আমার পাঞ্জাবি তো পকেটই নেই। আমি হচ্ছে হিমুদের পাঞ্জাবির পকেট থাকে না। হিমুরা অন্যের মানিব্যাগ থেকে ঝট করে লুকিয়ে ফেলতে চায় না। এখন কি করব? ব্যাগটা যেখানে ছিল সেখানে ফেলে রাখবো? অসম্ভব। রাস্তায় পড়ে থাকা 10 টাকার একটা নোট ফেলে রেখে চলে যাওয়া যায়, কিন্তু 500 টাকার নোট ফেলে রেখে চলে যাওয়া যায় না। নোটটা চুম্বক হয়ে মানব সন্তানের দিকে আকর্ষণ করতে থাকে। অতি বড় যে সাধু, তার ভিতরে লুকিয়ে আছে একটা সিসকে চোর। ব্রাদার, আপনার হাতে এটাকে মানি ব্যাগ? আমি পাশ ফেললাম। ছুচালো চেহারার এক যুবক দাঁড়িয়ে। ঘুম থেকে উঠে হাত মুখ না ধুয়ে চেহারা যেমন অসুস্থ ভাব লেগে থাকে, তারও সেই অসুস্থ ভাব। চোখ হলুদ, চোখ কালচে মেরে আছে, নিচের ঠোঁটটা খানিকটা ঝুলে আছে, ঠোঁটের ফাঁক দিয়ে দাঁত দেখা যায়। তবে কাপড় চোপড় বেশ পরিপাটি, শুধু জুতো জোড়া ময়লা। অনেকদিন কালি করা হয়নি, রং চটে গেছে। একটু দূরে আরো একজন, তার চেহারাও ছুচালো, তার মুখেও অসুস্থ ভাব এবং চোখ হলুদ। কোনো ডাক্তার দেখালে দুজনকেই বিলিরুবিন টেস্ট করাতে বলতো। আমি এই জাতীয় যুবকদের চিনি। সামান্য চুরি থেকে শুরু করে মানুষের পেটে 10 ইঞ্চি ছুরি মেরে মোচড় দেওয়ার মতো অপরাধেরা খুব স্বাভাবিক ভঙ্গিতে করতে পারে। এরা কখনো একা চলাফেরা করে না। এদের আবার দলও বড় হয় না। দুজনের ছোট্ট ছোট্ট দল। দুজনের একজন ওস্তাদ, সে হুকুম দেন, অন্যজন সেই হুকুম পালন করে। এই দলটায় যিনি উস্তাদ, তিনি আবার কথা বলেন। কি ব্রাদার, কথা বলছেন না কেন? হাতে কি মানি ব্যাগ? আমি হাই তোলার মতো ভঙ্গি করে বললাম, তাই তো মনে হয়। কুড়িয়ে পেয়েছেন? কুড়িয়ে পাবো কিভাবে? মানিব্যাগ তো আর ভুল না যে পড়ে থাকবে যে কুড়িয়ে পাবো। পেয়েছেন কোথায়? ছিনতাই করেছি। দ্বিতীয় ছুচালো যুবক এবার হালকা চালে এগিয়ে আসলেন। এ বেশ বনশালী হলেও হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, তার মুখ ভর্তি পান। ঠিক আমার পাশে এসে দাঁড়ালো। আমার পায়ের কাছে পানের পিক ফেলে অবহেলার ভঙ্গিতে বলল, কি হয়েছে? প্রশ্নটা সে আমাকেই করলো। তারপরেও আমি বিস্মিত হবার মতো করে বললাম, আমাকে বলছেন? যে আপনার প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই, আমার হাতে একটা মানিব্যাগ আছে, এটাই প্রবলেম। মানিব্যাগ ভর্তি 500 টাকার নোট, 30-35 হাজার টাকা হবার কথা। দেখবেন? দেখুন। তারা দুজনে মুখ চাওয়াচাই করলো, দেখতে চাইলো না। তারপরেও আমি মানিব্যাগ খুলে ভিতরটা দেখিয়ে দিলাম। তারা আবার মুখ চাওয়াচাই করলো। আমার ব্যবহারে মনে হয় তারা খানিকটা বিভ্রান্তিতে পড়ে গেছে। আমি মিষ্টি করে হাসলাম। তাদের বিভ্রান্তি আরো বাড়িয়ে মধুর গলায় বললাম, মানিব্যাগ নিতে চান? কাক মানুষের হাত থেকে খাবার নিয়ে উড়ে যায়, কিন্তু তাদেরকে যদি যত্ন করে থালায় খাবার বেড়ে দেওয়া হয়, আয় আয় খা, তারা কিন্তু আসে না। দূর থেকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে। উড়েও চলে যায় না, আবার কাছেও আসে না। যুবক দুটির মধ্যে কাক কাক ভাব অনুভব করলাম। তারা সরু চোখে মানিব্যাগের দিকে তাকিয়ে আছে, হাত বাড়াচ্ছে না, আমাকে ছেড়েও চলে যাচ্ছে না। আমি আবার বললাম, কি মানিব্যাগ নিতে চান? নিতে চাইলে নেন। পান মুখের যুবক আবারও পিক পেল। একটু চিন্তিত মুখে তার ওস্তাদের দিকে তাকাচ্ছে। ওস্তাদের নির্দেশের অপেক্ষা। ওস্তাদ নির্দেশ দিচ্ছে না, সময় নিচ্ছেন। পরিস্থিতি তিনি যত সহজ ভেবেছিলেন তত সহজ মনে হচ্ছে না। চট করে ডিসিশন নেওয়া যায় না। জায়গাটা নির্জন নয়, ঢাকা শহরের নির্জন জায়গা নেই। তবে আমি যেখানে দাঁড়িয়ে সে জায়গাটা মুহূর্তে লোক চলাচল নেই। ওস্তাদ এবং সাগরেদ আমার দুই পাশে দাঁড়িয়ে আছে। ওস্তাদের বা হাত প্যান্টের পকেটে, লোকটা সম্ভবত বায়া, এবং তার বা হাতে খুর ধরেছে। যে কোনো মুহূর্তে খুর বের করবে। এই মুহূর্তের জন্য অপেক্ষা। আমি হঠাৎ লম্বা লম্বা পা ফেলে হাঁটা শুরু করলাম। তারা একটু হকচকিয়ে গেল, তবে তৎক্ষণাৎ আমার পিছনে আসতে শুরু করলো। ওস্তাদ বিশেষ ভঙ্গিতে কাশলেন। সঙ্গে সঙ্গে সাগরেদ প্রায় দৌড়ে আমার কাছে চলে এলো। এখন আমরা তিনজন হাঁটছি। সাগরেদ সবার আগে, মাঝখানে আমি এবং পিছনে ওস্তাদ। ওরা আমার হাত থেকে মানিব্যাগটা নিয়ে দৌড় দিল না কেন তা বুঝতে পারছি না। সবচেয়ে সহজ এবং যুক্তিযুক্ত কাজ হলো মানিব্যাগ নিয়ে দৌড় দেওয়া। অবশ্য এদের নানা রকম টেকনিক আছে। এরা কোন টেকনিক ফলো করে কে জানে। কাকরাইলের আশেপাশের রাস্তায় একটা নিয়ম হলো, কথা নেই বার্তা নেই, কেউ একজন হঠাৎ এসে তবলিগ জামাতি কোত্থেকে যেন উদয় হলো। সেখানেও তাই হলো। 10-11 জনের একটা দল, পুটলা পুটলি বদনা ছাতা নিয়ে উপস্থিত, হাসি খুশি কাফেলা। তারা চলছে আমাদের সঙ্গে সঙ্গে। আমি মাথা ঘুরিয়ে, বেচারা মুখ হতাশায় মিয়ে গেল।
নিচের ঠোঁট আরও নেমে গেছে। ভালো একটা শিকার পেয়েছিল, সেই শিকার হাসি মুখে তাবলিগ জামাতিদের মধ্যে ঢুকে গেছে। তাবলিগের দল কাকরাইয়ের মসজিদের দিকে যাচ্ছে। আমি ইচ্ছে করলে ওদের সঙ্গে ভিড়ে যেতে পারতাম, কিন্তু তা করলাম না। আমি রওনা হলাম চায়ের দোকানের দিকে। ওস্তাদ এবং শাগরেদদের জন্য নতুন উৎসাহ দেখা দিল। তারা চোখে চোখে রাখলো, কথা বলল, দুজনেই একসঙ্গে সিগারেট ধরালো। তারাও আসছে, আসুক, চাটা একসঙ্গে খাই। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মজাদার নাটকের মধ্যে ঢুকে গেছি। ভালো লাগছে। নাটকের শেষটা রক্তারক্তি না করালেই হয়। চায়ের দোকানের মালিকের নাম কাউসার মিয়া। এক মধ্যরাতে তার আমার সাথে পরিচয় হয়েছে। কাউসার মিয়ার ধারণা আমি সেই রাতে তাকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করেছিলাম। মধ্যরাতে পরিচিত জনরা সাধারণত সন্ধ্যা রাতে কেউ কাউকে চেনে না। কাউসার মিয়া চিনল। আরে হিমু ভাইয়া, আপনি? এই বলে সে চিৎকার দিল। সে যে চিৎকার দিল তাতে নামাজ ভঙ্গ করে কাকরাইল মসজিদের মুসল্লিদের ছুটে আসার কথা। তারা ছুটে এলেন না। তবে ওস্তাদ এবং সাগরেদের আক্কেল গুরুম হয়ে গেল। কাউসার মিয়া চায়ের দোকানের মালিক হলেও তাকে দেখাচ্ছে ভীম ভবানীর মতো। সে আদর করে কারো পিঠে থাবা দিলে সে মানব সন্তানের মেরুদণ্ড বেশ কিছুদিন হাড় খুলে পড়ে যাবার কথা। কাউসার মিয়া চিৎকার দিয়ে থামল না। দোকান ফেলে ছুটে এসে পায়ে পড়ে গেল, যেন অনেকদিন পর শিষ্য তার গুরুর দেখা পেয়েছে। চরণ ধুলি না নেওয়া পর্যন্ত শিষ্য গুরুর সাক্ষাৎ সম্পূর্ণ হবে না। আপনারে যে আবার দেখমু ভাবি নাই, আল্লাহ পাকের খাস রহমতে আপনারে পাইছে। আছেন কেমন হিমু ভাই? ভালো। আপনি একটা বড়ই আশ্চর্য মানুষ। কখন কন কেমনে আপনার খেদমত করি। চা খাওয়াও, পয়সা দিতে পারবো না। কাউসার হতভম্ব গলায় বললেন, পয়সার কথা তুললেন? এর থেকে জুতা দিয়ে দুই গালে দুইটা বাড়ি দিতেন। আমি উস্তাদ এবং সাগরেদকে দেখিয়ে বললাম, আমার দুজন গেস্ট আসে, এদেরও চা দাও। কাউসার মিয়া তার সবকটা দাঁত বের করে বলল, আর কি খাইবেন কন? আর কিছু লাগবে না? সিগারেট এনে দেই? না। কাউসার মিয়া দোকানের ছেলেটাকে পান সিগারেট আনতে পাঠালো। 3 শলা বেনসন, 3টা মিষ্টি পান, জর্দা, আলিদা। ওস্তাদ এবং সাগরেদ পুরোপুরি থমকে গেল, তবে চলে গেল না, দাঁড়িয়ে রইল। তখন তাদের চোখ আমার হাতে ধরা মানিব্যাগের দিকে। আমি চায়ের কাপ তাদের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, ভাই চা খান, অনেকক্ষণ আমার পিছনে ঘুরছেন, নিশ্চয়ই টায়ার্ড। ওস্তাদ বললেন, চা খাবো না। সাগরেদ সঙ্গে সঙ্গে বলল, চা খাবো না। কাউসার মিয়া চোখ কপালে তুলে বললেন, হিমু ভাইয়ে চা সাতটাছে আর আপনি খাইবেন না? কন কি আপনি? আশ্চর্য ঘটনা, ধরেন চা নেন। ওস্তাদ এবং সাগরেদ দুজনেই শুকনো মুখে চায়ের কাপ তুলল। কাউসার মিয়া তার বেনসন সিগারেট এগিয়ে দিতে দিতে বলল, আপনার পরিচয়? ওস্তাদ এবং সাগরেদ দুজনেই মুখ চাওয়াচাই করছে। আমি তাদের পরিচয় দান থেকে রক্ষা করলাম। কাউসারকে বললাম, শোনো কাউসার মিয়া, আমি একটা মানিব্যাগ কুড়িয়ে পেয়েছি। মানিব্যাগে টাকার পরিমাণ ভালোই, 30-35 হাজার তো বটেই। টাকাতে দিয়ে কি করা যায় বলো তো? কাউসারের মুখ হাক হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, খাইছে রে। আমি উস্তাদ ও সাগরেদের দিকে তাকালাম। তারা মনে মনে হয় দুঃখে কেঁদে ফেলবে। আমি তাদের দিকে মানিব্যাগটা এগিয়ে দিয়ে বললাম, ভালো করে দেখুন তো কোনো ঠিকানা কাগজপত্র আছে কিনা, আর টাকাটা গুনে দেখুন। ঠিকানা পাওয়া গেলে চলুন দিয়ে আসি। এতগুলি টাকা একা একা নিয়ে যাওয়া ঠিক হবে না। আমার নাম হিমু, আপনার পরিচয়টা কি? ওস্তাদ বিড়বিড় করে বললেন, আমার নাম মোজাফফর। আরে জহিরুল। ঠিকানা পাওয়া গেছে? টুকরা কাগজ অনেক আছে, কোনটা ঠিকানা কে জানে। ওই দেখে বের করে ফেলবো। আপনাদের কাজ না থাকলে চলুন আমার সঙ্গে। কাজ আছে? না। তাহলে মানিব্যাগটা আপনার পকেটে রাখুন। আমার পাঞ্জাবির পকেট নেই। আপনাদের পাওয়া আমার জন্য সুবিধার জন্য কি হলো। মোজাম্মল আমার দিকে তাকিয়ে বিচিত্র ভঙ্গিতে হাসলো। আমি তার এই কঠিন চোখের চোখ তাকিয়ে তার চেয়েও বিচিত্র ভঙ্গিতে হাসলাম। বিচিত্র হাসিতে কাটাকাটি হয়ে গেল। কাউসার উৎসাহের সঙ্গে বলল, টাকাটা আগে গোনেন। কত টাকা? জহিরুল টাকা গুনছে, বেশ আগ্রহের সঙ্গেই গুনছে। কাউসার বলল, আরেক দফা চা দিমু হিমু ভাই? দাও। মুজাফফর ভাই, জহিরুল ভাই, আপনারাও দিমু? জহিরুল টাকা গোনায় ব্যস্ত, সে কিছু বলল না। মুজাফফর উদাস গলায় বলল, দাও। আমরা রাত 2টার দিকে ঝিকাতলায় এক টিনের বাড়ির দরজায় প্রবল উৎসাহে কড়া নাড়তে লাগলাম। আমরা কড়া নাড়ছি বলা ঠিক হচ্ছে না। আমি কড়া নাড়ছি, বাকি দুজন চিমসা মুখে দাঁড়িয়ে আছে। এরা আমাকে ছেড়ে চলেও যাচ্ছে না। আমার সঙ্গে থাকায় কোনো কারণও বোধহয় পাচ্ছে না। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর এক ভদ্রলোক বের হলেন। 50-60 বছর হবে, মাথার চুল ধবধবে সাদা। ভদ্রলোককে মনে হলো অসুস্থ, কেমন উদ্ভ্রান্ত দৃষ্টি। আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছেন, কিন্তু চোখের পলক ফেলছেন না। আমি বললাম, আপনার কি কোনো মানিব্যাগ হারিয়েছে? ভদ্রলোক কিছু বললেন না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বললাম, মানিব্যাগে অনেকগুলো টাকা ছিল। আমার ধারণা মানিব্যাগ আপনার।
ভদ্রলোক বাড়ির ভিতরের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, মীরা, মীরা। মীরা বের হয়ে এলো। আমি হিমুনা হয়ে অন্য কেউ হলে তৎক্ষণাৎ মেয়েটার প্রেমে পড়ে যেতাম। কি মিষ্টি তার মুখ, মনে হচ্ছে এইমাত্র সে গোসল করে চোখে মুখে কাজল দিয়ে এসেছে। সব রূপবতী মেয়ের চোখ বিষণ্ণ হয়, এই মেয়ের চোখও বিষণ্ণ। ভদ্রলোক বললেন, মা, তোকে আমি বলেছিলাম না টাকাটা পাওয়া যাবে? এখন বিশ্বাস হলো? মীরা তাকালো আমার দিকে। আমি বললাম, ভালো আছেন? মীরা ভুরু কুচকে ফেলল। আমি মুজাফফরের দিকে তাকিয়ে বললাম, মানিব্যাগ দিয়ে দিন। মুজাফফর কঠিন গলায় বলল, মানিব্যাগ যে ওনাদের, তার প্রমাণ কি? আমি উদাস গলায় বললাম, প্রমাণ লাগবে না, মীরা তুমি টাকাটা গুনে নাও। মীরার কোচকানো ভুরু আরো কুচকে গেল। আমার মতো অভাজন তাকে তুমি করে বলবে সে হয়তো মেনে নিতে পারছে না। মানিব্যাগ সংক্রান্ত জটিলতা না থাকলে সে নিশ্চয়ই শুকনো গলায় বলতো, আমাকে তুমি করে না বলে আপনি করে বললে খুশি হব। মোজাম্মল অপ্রসন্ন মুখে পকেট থেকে মানিব্যাগ বের করলো। এরকম অপ্ন করেনি। মুজাফফরের চেয়েও বেশি মন খারাপ হয়েছে তার টেঙ্গুল জহিরুলের। জহিরুল মনে হয় মনের দুঃখে কেঁদেই ফেলবে। ভদ্রলোক আবার মীরাকে বললেন, বলেছিলাম না সব টাকা ফেরত পাবো? বিশ্বাস হলো? তুই তো কেঁদে অস্থির হলি। নে টাকাটা গুনে দেখ, 37,921 টাকা আছে। মীরা বলল, গুনতে হবে না। ভদ্রলোক বললেন, আহা গুনে দেখ না। আমি বললাম, মীরা তুমি সাবধানে গুনতে থাকো, আমরা চললাম। শুরুতেই তুমি বলায় মেয়েটা রেগে গেছে, তাকে আবারও তুমি বলায় সে আরো রাগিয়ে দিয়ে আমি বের হয়ে এলাম। মোজাম্মল ক্রুদ্ধ গলায় বলল, এতগুলো টাকা ফেরত পেয়েছেন তার কোনো আলামত নাই? শালার দুনিয়া, লাথি মারি এমন দুনিয়া রে। জহিরুল বলল, 1,000 টাকা বকশিস দিলেও তো একটা কথা ছিল। কি বলেন ওস্তাদ? বকশিস না দেয়াটাই অধর্ম হয়েছে। আমি বললাম, বকশিস পেলে কি করতেন? জহিরুল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কি আর করতাম, মাল খাইতাম। গত 4 দিন 3 আঙ্গুল পরিমাণ বাংলা খাইছি। 3 আঙ্গুল বাংলায় কি কাজ হয় কন? 3 আঙ্গুল মাল ইচ্ছা করলে একটা মশাও খাইতে পারে। মাল খাওয়া তো দূরের কথা, আজ সারাদিন ভাতও খাই নাই। আপনার পিছে পিছে বেক্কিরি হাঁটতেছি। আজ যত হাঁটা হাঁটছি, একটা ফকিরও অত হাঁটে না। জল বিরক্ত মুখে বলল, চুপ কর, এত কথার দরকার কি? হিমু ভাইয়া বিদায় দেন, আমরা এখন যাই। কোথায় যাবেন? জানি না কই যাব, আমার সঙ্গে চলেন, মাল খাওয়াবো। মোফাজ্জল সরু চোখে তাকিয়ে রইল। সে আমার কথা বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝামাঝি বাস করা খুবই কষ্টকর। মোফাজ্জল আছে সেই কষ্টে। কি যাবেন? সত্যি মাল খাওয়াবেন? কি খাওয়াবেন? বাংলা? বাংলা ইংরেজি জানি না, তবে খাওয়াবো, চলেন যাই। মোফাজ্জল অনিচ্ছার সঙ্গে হাঁটছে, তবে জহিরুলের চোখ চকচক করছে। কিছু মানুষ আছে যাদের জন্মই হয় শিষ্য হবার জন্য। জহিরুল হলো সেই মানুষ। এরা কখনো বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি বাস করে না, এরা বিশ্বাসের জগতে বাস করে। যে যাই বলুক তাই বিশ্বাস করে। জহিরুল বলল, হিমু ভাই, আপনি আমার পছন্দ হয়েছে। কেন? জানি না কেন। মাল খাওয়াতে নিয়ে যাচ্ছে এই জন্য? হইতে পারে। আপনার পকেটে সিগারেট আছে হিমু ভাই? একটা সিগারেট দেন ধরাই। আমার পাঞ্জাবির পকেটই নেই, আবার সিগারেট? সত্যি আপনার পাঞ্জাবির পকেট নেই? যে নেই তা আমি তাকে দেখালাম। মোফাজ্জল বলল, টাকা পয়সা কই রাখেন? পায়জামার সিক্রেট পকেটে? আমি হাসি মুখে বললাম, আমার কোনো সিক্রেট পকেট নেই, আমি সঙ্গে কখনো টাকা পয়সা রাখি না। মোফাজ্জল আবারও বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি জগতে চলে গেল। আগের অবস্থা, আমার কথা বিশ্বাসও করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। সে দারুণ অস্বস্তির মধ্যে পড়েছে। তবে জহিরুল আমার কথা বিশ্বাস করেছে। আমি তাদের নিয়ে বাদলদের বাড়িতে উপস্থিত হলাম। এত রাতে কারোরই জেগে থাকার কথা না, কিন্তু আমি জানি তারা সবাই জেগে আছে। আমার মন বলছে, প্রবল ভাবেই বলছে। কিছু কিছু সময় আমার ইনটিউশন খুব ভালো কাজ করে। আমি বড় ফুপার কাছে প্রতিজ্ঞা করেছি বাদলের ত্রিসীমানায় থাকবো না, নির্বিঘ্নে বাদলের বিয়ে হয়ে যাবে। এখন প্রতিজ্ঞা ভঙ্গ করে রাত 2:30টায় দুটো উটকো লোক নিয়ে উপস্থিত হলে ঘটনা কি ঘটতে পারে? বড় ফুপা ব্যাপারটা খুব সহজভাবে মেনে নেবেন বলে মনে হয় না। তবে সম্ভাবনা 90% তিনি ইতিমধ্যে বোতল নিয়ে ছাদে চলে গেছেন, কারণ আজ বৃহস্পতিবার, ফুপার মদ্যপান দিবস। বোতল নিয়ে বসার জন্য আরো সুন্দর অজুহাতও আছে। এর কথাবার্তা হয়েছে। এই তো সেদিন ছোট্ট একটা ছেলে ছিল, শীতের দিনে বিছানায় পি পি করে কাঁদো কাঁদো গলায় বলতো, মা কে যেন পানি ফেলে দিয়েছে। সেই আজ বিয়ে করে বউ আনছে। এ তো শুধু আনন্দের ঘটনা না, মহা আনন্দের ঘটনা। এই আনন্দটাকে একটু বাড়িয়ে দেবার জন্য সামান্য কয়েক ফোঁটা দিয়ে গলা ভেজানোই যায়। বড় ফুপা দ্রবীভূত অবস্থায় থাকলে কোনো সমস্যা হবে না। মোফাজ্জল এবং জহিরুল এরাও ভাগ পাবে। মদ্যপায়ীরা মদের ব্যাপারে খুবই দরদদিল হয়। 10টা টাকা ধার চাইলে এরা দেবে না, কিন্তু 3000 টাকা দামের মদের বোতল পুরোটা আনন্দের সঙ্গে খাইয়ে দেবে। যা ভেবেছি তাই। বাড়ির সব বাতি জ্বলছে, হাসির শব্দ শোনা যাচ্ছে, আনন্দ উছলে পড়ছে। খোলা জানালায় সেই আনন্দ উছলে বের হয়ে আসছে। হাসির শব্দ, হইচইয়ের শব্দ, ছোট্ট বাচ্চাদের কান্নাকাটির শব্দ। আমি কলিং বেলে হাত রাখার আগেই দরজা খুলে গেল। বড় ফুপু দরজা খুললেন। তার পরনে লাল বেনারসি, ইদানিংকাল ফ্যাশনের মতো কপালে সিঁদুর।
বড় ফুপু হাসি মুখে বললেন, কি রে হিমু, তুই এত দেরি করলি কেন? তোর জন্য বাদল এখনো না খেয়ে বসে আছে। আমি হাসলাম। দেরি করার অপরাধে খুবই লজ্জিত এই টাইপের হাসি। ব্যাপারটা কি বুঝতে পারছি না, বাদলের বিয়ে কি হয়ে গেল নাকি? বিয়ে বোধ হয় না, মনে হয় গায়ে হলুদ। ফুপুর কপালে হলুদ লেগে আছে। আশ্চর্য, একটা দিন সময় মতো আসবি না? আমি কি রোজই ছেলের বিয়ে দেব? গায়ে হলুদের এমন জমজমাট অনুষ্ঠান, আর তুই নেই। বাদল অস্থির হয়ে আছে তোর জন্য। ঝিম মেরে আছিস, কি ব্যাপার, কথা বলছিস না কেন? তোমাকে আসলেই চিনতে পারিনি, এই জন্যই চুপ করেছিলাম। মাই গড, তোমাকে তো দারুণ লাগছে। কে বলবে তোমার ছেলের বিয়ে? মনে হচ্ছে তোমারই বিয়ে হয়নি। পাম দেয়া কথা বলবি না তো। দরজায় দাঁড়িয়ে আছিস কেন? আয় ভিতরে আয়। আমি গলা নিচু করে বললাম, ফুপু, আমার দুজন গেস্ট আছে, ওদের নিয়ে আসবো। ওরা কোথায়? রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি, বাড়িতে ঢুকতে দাও কিনা এই জন্য। তোর কি বুদ্ধি শুদ্ধি দিন দিন চলে যাচ্ছে নাকি? আমার ছেলের বিয়েতে তুই বন্ধু বান্ধব নিয়ে আসবি না তো পাড়ার লোকেরা বিয়েতে আসবে? আর তোর আক্কেলটাই বা কিরকম? রাস্তায় দাঁড় করিয়ে রাখলি কোন হিসেবে? ওরা না জানি কি ভাবছে। কিছুই ভাবছে না, আমি নিয়ে আসছি। ফুপা কি বাসায় আছেন? বাসায় থাকবে না কেন? আছে কোথায়? একটা অজুহাত পেয়েছে, ছেলের বিয়ে, বোতল নিয়ে ছাদে চলে গেছে। বাড়ি ভর্তি লোকজন, না জানি কি ভাবছে। তোমাকে কিন্তু দারুণ লাগছে ফুপু। শাড়ি কি কোনো নতুন কায়দায় পরেছো? মোটাটা অনেকটা ঢাকা পড়ছে। সত্যি বলেছিস? অবশ্যই সত্যি বলছি। রিনাও বলছিল আমাকে নাকি স্লিম লাগছে। তুই কথা বলে সময় নষ্ট করিস না, তোর বন্ধুদের নিয়ে আয়, আমি খাবার গরম করছি। বন্ধুরা কিছু খাবে না ফুপু, ওরা খেয়ে এসেছে। আমি বাদলের সঙ্গে খাবো, ওরা ছাদে বসে ফুপার সঙ্গে গল্প করবে। ফুপা আমাকে দেখে আনন্দে অভিভূত হলেন। মাতালের একটা পর্যায়ে যে কোনো ব্যাপারে আনন্দে অভিভূত হয়। তারা এখন এই অবস্থা চলছে। ফুপুর মনেই নেই যে তিনি আমাকে আসতে নিষেধ করেছেন। আরে হিমু, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! তোর কথাই ভাবছিলাম। ফুপা, এরা হলো আমার দুই বন্ধু, একজন মোফাজ্জল আর একজন জহিরুল। ফুপা মধুর গলায় বলল, তোমরা কেমন আছো? তুমি করে বললাম, কিছু মনে করো না। হিমু হলো আমার ছেলের মতো, সেই হিসেবে তোমরাও আমার ছেলে। হা 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 হা। দাঁড়িয়ে আছো কেন? বসো। খুব ঠান্ডা তো, এজন্যই দু ফোঁটা হুইস্কি খাচ্ছি। তার উপর ছেলের বিয়ে, মহা আনন্দের ব্যাপার। মেয়ের বিয়ে হলে কষ্টের ব্যাপার হতো। মেয়ের বিয়ে মানে মেয়ের বিদায়, ছেলের বিয়ে মানে নতুন একটা মেয়ে প্রাপ্তি। এই উপলক্ষে সামান্য মদ্যপান করা যায়, ঠিক না? জহিরুল বলল, এই দিন যদি মাল না খান, খাবেন কবে? এই ব্যাপারটাই তো তোমাদের ফুপুকে বোঝাতে পারলাম না। শরৎচন্দ্রের দেবদাস পড়ে মেয়েরা ধরেই নিয়েছে মদ একটা ভয়াবহ ব্যাপার। পরিমিত মদ্যপান যে হার্টের জন্য বড় ওষুধ, তা তারা জানে না। টাইম পত্রিকার একটা আর্টিকেলে ছাপা হয়েছে, সেখানে পরিষ্কার লেখা আছে, যারা পরিমিত মদ্যপান করে তাদের হার্ট অ্যাটাকের রিস্ক অর্ধেক কমে যায়। তোমরা কি একটু খেয়ে দেখবে? মোফাজ্জল বলল, জি না, আপনি মুরব্বী মানুষ, লজ্জা করবো না তো, খাও। এত বড় একটা আনন্দ উৎসবে একা একা বসে বসে আছি, তোমরা আসায় তাও কথা বলতে পারছি। হিমু, যা, আর দুটো গ্লাস এনে দে। বোতল আরেকটা লাগবে? আমার ঘরে চলে যা। বুক সেলফের 3 নম্বর তাকে বইগুলোর পেছনে একটা ব্ল্যাক ডগের বোতল আছে। এইসব জিনিস একা খেয়ে কোনো আনন্দ নেই, তাই না তফাজ্জল? স্যার, আমার নাম মোফাজ্জল। স্যার বলছেন কেন? আমি হিমুর ফুপা, তোমারও ফুপা। এই যে শুটকা ছেলেটা, তারও ফুপা। তোমার নাম কি? জহিরুল। শুটকা ছেলে বলে রাগ করনি তো? জি না। তোমার ফুপুকে দেখার পর পৃথিবীর যে কোনো মানুষকেই আমার কাছে শুটকা মনে হয়। আবার কি হয়েছে শোনো, প্লেনে করে চিটাগাং যাচ্ছি, সে দেখি প্লেনের সিটে ঢোকে না। হাস্যকর ব্যাপার। এয়ার হোস্টেস আমরা দুজনে মিলে ঠেলাঠেলি করে এখনো মনে হয় লজ্জায় মরে যাই। আমি নিচে চলে এলাম। মোফাজ্জল আর জহিরুলকে নিয়ে চিন্তার কিছু নেই, তারা মনের সুখে ব্ল্যাক ডগ খেতে পারবে। ফুপা যত্ন করে মুখে তুলে তুলে খাওয়াবে। বোতল শেষ হলেও কোনো সমস্যা নেই, বিচিত্র সব জায়গায় নতুন নতুন বোতল বের করবে। শেষের দিকে সিচুয়েশন আউট অ্যান্ড হ্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। এক মাতাল হয়ে বিষণ্ণ প্রকৃতির, 2 মাতাল হয় মিত্র ভাবাপন্ন, 3 মাতাল সর্বদাহ ভয়াবহ। খাওয়া শেষ করে আমি বাদলের ঘরে বসেছি। বাদলের গায়ে সিল্কের পাঞ্জাবি, হাতে রাখি, চোখে মুখে লজ্জিত একটা ভাব। বিবাহ নামক অপরাধ করতে যাচ্ছে, এই কারণে সে ছোট হয়ে আছে। তাকে দেখাচ্ছে খুব সুন্দর। বিয়ের আগে শুধু মেয়েরাই যে সুন্দর হয় তা না, ছেলেরাও সুন্দর হয়। আমি বাদলের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। বাদল, তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে। গায়ের রঙও তো মনে হচ্ছে খোলতাই হয়েছে। বাদল হাসি মুখে বলল, হলুদ দিয়ে ডলাডলি করে গায়ের চামড়া তুলে ফেলেছে। রং তো থতলানোই হবেই। বিয়ে হচ্ছে যার সঙ্গে, সেই মেয়েটার নাম কি? পুরনো ধরনের নাম, আখি। মেয়েটা কেমন? জানি না কেমন, কথা হয়নি তো। খুব সুন্দর। সবাই তো তাই বলছে, তুই বলছিস না? বাদল লজ্জা লজ্জা গলায় বলল, আমি বলছি। তোর খুব ভালো একটা বিয়ে হচ্ছে 22 ডিসেম্বর। অদ্ভুত, 22 ডিসেম্বর
কি খুব শুভ দিন হিমুদা। বছরের সবচেয়ে লম্বা রাতটা হলো 22 ডিসেম্বর রাত। তোরা করার জন্য অনেক সময় পাবি, এই কারণেই শুভ। বাদল লজ্জিত ভঙ্গিতে বলল। হঠাৎ হাসি থেমে বলল, আখির সঙ্গে কি নিয়ে কথা হয়েছে বলবো সেটা বুঝতে পারছি না। বোকার মতো হয়তো কিছু বলবো, পরে সে এটা নিয়ে হাসাহাসি করবে। করুক না হাসাহাসি, তোর যা মনে আসে তাই বলবি। তুই একটা কবিতা টবিতা মুখস্থ করিস। কি কবিতা? প্রেমের কবিতা? প্রেমের তো অনেক কবিতা আছে, কোনটা মুখস্থ করবো বলো? কোনটা বলবো? আমার তো 2-3 লাইনের বেশি কোনো কবিতা মনে থাকে না। 2-3 লাইনই বলো। 1 সেকেন্ড দাঁড়াও, আমি কাগজ কলম নিয়ে আসি। বাদল গভীর ভঙ্গিতে বল পয়েন্ট আর কাগজ নিয়ে এসেছে। আমি কবিতা বলবো, সে লিখে মুখস্থ করবে। বাসর রাতে তার স্ত্রীকে শোনাবে। হাস্যকর একটা ব্যাপার, কিন্তু আমার কেন জানি হাস্যকর লাগছে না। বাদল বলল, কই চুপ করে আছো কেন বলো? আমি বললাম, লিখে ফেল। এভাবে নয়, এভাবে ঠিক হয় না। নদীর বুকে বৃষ্টি পড়ে, পাহাড় তাকে সয় না। এভাবে নয়, এভাবে ঠিক হয় না। কিভাবে হয়? কেমন করে হয়? কেমন করে ফুলের কাছে রয়, গন্ধ আর বাতাস দুইজনে। এভাবে হয়, এভাবে হয়। বাদল বলল, এটা কার কবিতা? তোমার? পাগল হয়েছিস? আমি কবিতা লিখি নাকি? এই কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের। অনেকদিন পর তোমাকে দেখছি, কি অদ্ভুত লাগছে। অদ্ভুত লাগছে? লাগছে। আখির সঙ্গে বেশি গল্প হবে তোমাকে নিয়ে। ওকে নিয়ে আবার খালি পায়ে হাঁটতে বের হবি না তো? অবশ্যই বের হব। আমি পরবো হলুদ পাঞ্জাবি, ও পরবে হলুদ শাড়ি। তারপর কি সেটা বলতে পারবো না, লজ্জা লাগছে। হিমুদা শোনো, তোমার জন্য আমি খুব সুন্দর একটা গিফট এনেছি। আন্দাজ করো তো কি? আন্দাজ করতে পারছি না। একটা খুব দামি স্লিপিং ব্যাগ নিয়ে এসেছি। তুমি তো এখানে সেখানে রাত কাটাও, ব্যাগটা থাকলে সুবিধা, ব্যাগের ভিতর ঢুকে পড়বে। স্লিপিং ব্যাগের কালার তোমার পছন্দ হবে না, মেরুন কালার। অনেক খুঁজেছি, হলুদ পাইনি। বাদল স্লিপিং ব্যাগ নিয়ে এসেছে, বোঝাই যাচ্ছে অনেক টাকা খরচ করে কিনেছে। হিমুদা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ব্যাগটা থাকায় তোমার অনেক সুবিধা হবে। ধরো তুমি জঙ্গলে জ্যোৎস্না দেখতে গিয়েছো, অনেক রাত পর্যন্ত জ্যোৎস্না দেখলে, ঘুম পেয়ে গেল, একটা গাছের নিচে ব্যাগ রেখে তার ভিতরে ঢুকে গেলে। আমারও ইচ্ছে করছে। হিমুদা চলো কাছে পিঠের কোনো একটা জঙ্গলে যাই। জয়দেবপুরের শালবনে গেলে কেমন হয়? বিয়ের আগে তোর কোথাও যাওয়া ঠিক হবে না। বিয়ে হয়ে যাক, তারপর তুই আর আখি, হিমু ও হিমি। আমি বাক্য